হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 9 হিস্ট্রি চ্যাপ্টার 1-এর ইম্পর্টেন্ট বড় প্রশ্ন উত্তর। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি দিচ্ছি, একটু আগেও তোমাদের প্রশ্ন উত্তর দিয়েছি, সেগুলো ভালো করে ফলো করো। এখনও কিছু প্রশ্ন উত্তর দিলাম, অবশ্যই ভালো করে দেখো। আমি যেভাবে বুঝিয়েছি বোঝাটা যদি ফলো করো, আর যে প্রশ্নগুলো দিচ্ছি একটু যদি শুনে নাও, নিজেরাই সুন্দর করে লিখতে পারবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। এই যে প্রশ্নগুলো দিয়েছি, এগুলো 8 নম্বরের প্রশ্ন দিয়েছি। এর আগে আমি 3 নম্বরের প্রশ্ন অলরেডি দিয়ে দিয়েছি তোমাদের, সব তোমরা প্লেলিস্টে পাবে, ওপেন করে দেখে নিও। চ্যাপ্টার 1 বোঝানো হয়ে গেছে, যারা দেখোনি প্লেলিস্ট ওপেন করে দেখো। এছাড়াও বোমযাত্রীর ডায়েরিটা করিয়ে দিয়েছি, তার থেকেও কিছু প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি। তোমাদের ধীবর বৃত্তান্ত করানো হয়ে গেছে, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি করিয়ে দিয়েছি, সব প্লেলিস্টে পাবে। দেখো, সবার প্রথমের প্রশ্ন, ফরাসি বিপ্লবে তৃতীয় স্টেটের ভূমিকা, ফরাসি নারী সমাজ ও এই বিপ্লবে কি ভূমিকা পালন করেছিল। 5 আর 3 8 নম্বরের প্রশ্ন। পয়েন্ট আমরা করব বিপ্লবের পূর্ববর্তী ফরাসি সমাজ। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে 3টি স্তরে বিভক্ত ছিল। প্রথম স্তর ছিল যাজক সম্প্রদায়, দ্বিতীয় স্তরে ছিল অভিজাত সম্প্রদায়, তৃতীয় স্তরে ছিল দেশের অবশিষ্ট 98% মানুষ। ফরাসি বিপ্লবের এই তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। নেক্সট আমরা পয়েন্ট করে লিখব ফরাসি বিপ্লব ও তৃতীয় সম্প্রদায়। এই পয়েন্টে লিখব তৃতীয় সম্প্রদায়ের মধ্যে যেমন ছিল বিত্তমান বুর্জোয়া ও বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ, তেমনই ছিল দীনদরিদ্র শ্রমিক, কৃষক, দোকানদার, কারিগর ইত্যাদি বিভিন্ন শ্রেণীর মানুষ। মোট জনসংখ্যার 98% মানুষ সকল প্রকার সামাজিক রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়ে বিপ্লবমুখী হয়। স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গের পতন ঘটে তাদের হাতে। সাধারণ মানুষই সর্বত্র বিপ্লবের অগ্নিশিখা জ্বালিয়ে রাখে। বিপ্লবে সামিল হয় গ্রামীণ কৃষকরাও। ফ্রান্সের আবাল বৃদ্ধ বনিতা মানে বালক, বৃদ্ধ এবং ইয়ং, যারা সবাইকে বোঝানো হচ্ছে। আচ্ছা, বিপ্লবকে এগিয়ে নিয়ে যায়। তবে 1789 খ্রিস্টাব্দের বিপ্লবে তৃতীয় সম্প্রদায়ের মানুষ একই পতাকা তলে সমবেত হলেও এদের লক্ষ্য এক ছিল না। উচ্চ বুর্জোয়ারাই লড়াই করেছিল সামাজিক মর্যাদার জন্য, অন্যদিকে শ্রমজীবী ও অন্যান্য মানুষের লক্ষ্য ছিল আর্থিক শোষণ থেকে মুক্তি লাভ করা, অর্থাৎ উচ্চ বুর্জোয়াদের সামাজিক মর্যাদা লাভের আকাঙ্ক্ষা বুদ্ধিজীবীদের আদর্শবাদ ও সাধারণ মানুষের শোষণ থেকে মুক্তির আকাঙ্ক্ষা সমন্বিত হয়ে 1789 খ্রিস্টাব্দে বিপ্লবের পথ প্রশস্ত হয়। নেক্সট এবার দেব ফরাসি বিপ্লব ও নারী সমাজ। পয়েন্ট করে লিখব ফরাসি বিপ্লবে নারীরাও সক্রিয় ভূমিকা পালন করেছিল। 1789 খ্রিস্টাব্দে 5ই অক্টোবর কয়েক সহস্র প্যারিসের মহিলা রুটি চাই ধ্বনি দিতে দিতে ভার্সাই নগরীর দিকে যাত্রা করে। তাদের সঙ্গে 20,000 জাতীয় রক্ষী বাহিনী লাফায়েতের নেতৃত্বে ভার্সাইতে যায়। এই বিক্ষোভের মুখে পড়ে রাজা ষোড়শ লুই জাতীয় সভার আইনগুলিতে সম্মতি দেন। এই নারী বাহিনী রাজা, রানী ও তাদের পুত্রকে তাদের সঙ্গে প্যারিসে আসতে বাধ্য করে। রাজা ও তার পরিবারকে একটি সাধারণ ছ্যাঁকড়ার ঘোড়ার গাড়িতে বসিয়ে প্যারিসে আনার সময় এই বিদ্রোহিনীরা ধ্বনি দেয়, আমরা রুটিওয়ালার স্ত্রী ও তার বালক পুত্রকে পেয়েছি। ঐতিহাসিক রাইকারের মতে এই ঘটনা ছিল ফরাসি রাজতন্ত্রের শবযাত্রার প্রতীক। রাজাকে প্যারিসে আনার পর তাকে বিপ্লবী নেতাদের নিয়ন্ত্রণে রাখা হয়। জাতীয় পরিষদও প্যারিসের জনতার দ্বারা প্রভাবিত হয়। এইভাবে নারী বাহিনীর দ্বারা ফ্রান্সের বিপ্লবের প্রথম অধ্যায়ের সমাপ্তি ঘটে। নেক্সট প্রশ্ন, ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণ আলোচনা করো। এটা কিন্তু একটা বড় আনসার হবে, কারণ পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে দুটো দেয়, সামাজিক বা অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক। তো তিনটেই আমি দিয়েছি এখানে, আনসারটা কিন্তু একটু বড়। যাই হোক, উত্তরে আমরা লিখবো হচ্ছে ভূমিকা। এইভাবে লিখব ফ্রান্সের অধিবাসী
ফরাসিরা 1789 খ্রিস্টাব্দে যে বিপ্লব ঘটিয়েছিল তা ইতিহাসে ফরাসি বিপ্লব নামে খ্যাত। এই বিপ্লবের মাধ্যমে ফরাসি জনগণ দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল। ঐতিহাসিকগণ বলেন যে ফরাসিদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বৈষম্য ও ক্ষোভের কারণেই 1789 খ্রিস্টাব্দে বিপ্লব ঘটেছিল। নেক্সট লিখবো ফরাসি বিপ্লবের কারণ, পয়েন্ট করে লিখবো সামাজিক কারণটা লিখবো। লিখে আমরা লিখবো ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল ফরাসি সমাজের বৈষম্য ও শোষণ। শ্রেণীবিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থা মধ্যযুগীয় সামন্ততন্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। ফরাসি সমাজে এই সময় প্রধান তিনটি শ্রেণী বর্তমান ছিল, যথা প্রথম শ্রেণী যেটা যাজকগণ, দ্বিতীয় শ্রেণী অভিজাতবর্গ, তৃতীয় সম্প্রদায় অর্থাৎ বুদ্ধিজীবী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক প্রভৃতি। এই তিন শ্রেণীর মধ্যে যাজক ও অভিজাত সম্প্রদায় ছিল বিশেষ অধিকারপ্রাপ্ত শ্রেণী এবং তৃতীয় সম্প্রদায় ছিল অধিকারহীন শ্রেণী। হলো নেক্সট আমরা লিখব প্রথম শ্রেণী, পয়েন্ট করে দেব ফরাসি সমাজ ব্যবস্থায় যাজকরা ছিল প্রথম শ্রেণীভুক্ত। বিপ্লবের পূর্বে এরা ছিল সুবিধাভোগী ও ফ্রান্সের মোট জনসংখ্যার 1%-ও কম। এদের মোট সংখ্যা ছিল 1,20,000, অথচ এদের দখলে ছিল ফ্রান্সের মোট জমির 10%। এই জমির জন্য এরা রাজাকে কোনো প্রকার করও দিত না। যাজকরা ভূমিকর, ধর্মকর, মৃত্যুকর ইত্যাদি আদায় করলেও সরকারকে স্বেচ্ছাকর ছাড়া অন্য কোনো কর দিতে রাজি ছিলেন না, অথচ রাষ্ট্রের সব রকমের সুযোগ সুবিধা এরা ভোগ করতেন এবং বিলাসবহুল জীবনযাপন করতেন। নেক্সট আমরা লিখব দ্বিতীয় সম্প্রদায় অর্থাৎ দ্বিতীয় শ্রেণী। এখানে আমরা লিখব ফরাসি সমাজের অভিজাতরা ছিল দ্বিতীয় শ্রেণীভুক্ত। এরা ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার 1.5%, অর্থাৎ 3,00,000, ওর নামটা কি জানো, 50,000। 1.5% মানে হচ্ছে 1.5% আগে যেটা বলা হয়, ঠিক আছে। তো যাই হোক, 50,000 হলো 3,50,000, অথচ ফ্রান্সের মোট জমির 20% ছিল এদের দখলে। এরা জমির জন্য সরকারকে না কোনো প্রত্যক্ষ কর দিত, জমির জন্য সরকারকে কোনো প্রত্যক্ষ কর দিত না, না কোনো হলে এখানে আর না দরকার থাকে না, তো যাই হোক কোনো প্রত্যক্ষ কর দিত না। আবার সরকারের সামরিক ও অসামরিক বিভাগে উচ্চ পদগুলিতে এদের একচেটিয়া অধিকার ছিল। নেক্সট এবার আসবো আমরা তৃতীয় সম্প্রদায়ে লিখব ফরাসি সমাজের ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, সর্বহারা সকলেই ছিল তৃতীয় সম্প্রদায়। এদের মোট জনসংখ্যা ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার 97%-ও বেশি। সমাজে এদের বংশকৌলীন্য ছিল না। ফ্রান্সের করের বোঝায় বেশিরভাগটাই এদের বহন করতে হতো। ফ্রান্সে সর্বক্ষেত্রে এরা ছিল অসাম্যের শিকার। তাই তৃতীয় শ্রেণীভুক্ত মানুষরা তাদের প্রতি সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের শোষণ, বৈষম্য, নিপীড়নের প্রতিবাদে বিপ্লবের পথ বেছে নিয়েছিল। নেক্সট আমরা লিখব অর্থনৈতিক কারণ, পয়েন্ট করে লিখব অর্থনৈতিক দুরবস্থা ও ফরাসি বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল বৈষম্যমূলক কর ব্যবস্থা। এখানে লিখব ফ্রান্সের প্রথম শ্রেণীভুক্ত ধর্মযাজক ও দ্বিতীয় শ্রেণীভুক্ত অভিজাতরা বেশিরভাগ ভূসম্পত্তি ভোগ করলেও তাদেরকে কর দিতে হতো না। অপরপক্ষে সরকারের মোট রাজস্বের 96% দিতে হতো তৃতীয় সম্প্রদায়কে। বিভিন্ন ধরনের কর প্রদানের পর তাদের হাতে আয়ের মাত্র 20% থাকত। এই অত্যাধিক করের বোঝা থেকে তৃতীয় সম্প্রদায়কে বিদ্রোহী করে তুলেছিল। নেক্সট দ্রব্যমূল্য বৃদ্ধি, এই পয়েন্টটা দেখে নিয়েছো। নেক্সট পরের পয়েন্ট হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, পয়েন্ট করে লিখব ফরাসি বিপ্লবের প্রাক্কালে জনসংখ্যার বৃদ্ধি, মুদ্রাস্ফীতির জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম 65% বৃদ্ধি পেয়েছিল, কিন্তু জনগণের আয় সে হারে বাড়েনি। ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। নেক্সট রাজ পরিবারের অত্যধিক ব্যয়। ফ্রান্সের বুর্বো রাজ পরিবারের মাত্রা অতিরিক্ত ব্যয়ের ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতে ভাঙন দেখা দিয়েছিল। এর ফলে ফরাসি রাজকোষ শূন্য হয়ে যায়।
নেক্সট লিখব রাজার কর আরোপের চেষ্টা। লিখব রাজ পরিবারের বিলাসিতা, যুদ্ধে প্রচুর অর্থ ব্যয়, রাজকোষে অর্থশূন্যতা প্রভৃতি কারণে ফ্রান্সের রাজা ষোড়শ লুই অর্থ সংগ্রহ করার জন্য সচেষ্ট হয়েছিল। এই অর্থ সংগ্রহের জন্য তিনি দরিদ্র শ্রেণীর উপর নতুন কর আরোপ করতে থাকেন, যার ব্যয়ভার বহন করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল, ফলে মানুষ বিদ্রোহী হয়ে উঠেছিল। নেক্সট লিখব ব্যয়বহুল, পয়েন্ট করে লিখব চতুর্দশ ও পঞ্চদশ লুই বিভিন্ন ব্যয়বহুল যুদ্ধে অংশগ্রহণ করে বিপুল অর্থ ব্যয় করে। এরপর ষোড়শ লুই আমেরিকা স্বাধীনতা যুদ্ধের সাহায্যের প্রতিশ্রুতি দিলে আবারও বিপুল অর্থ ব্যয় হয়। এর ফলে দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয়। এবার আসবো রাজনৈতিক সংকটে, মানে রাজনৈতিক কারণে আর কি। রাজনৈতিক কারণ লিখে আমরা লিখব ফরাসি বিপ্লব ছিল প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে পূর্ব রাজতন্ত্রের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। অষ্টাদশ শতকে ফ্রান্সের বুর্বো বংশের নেতৃত্বে স্বৈরাচারী রাজতন্ত্রের রাজা ছিলেন দেশের সর্বোচ্চ শাসক। শাসন ব্যবস্থায় জনগণের কোনো স্থান ছিল না। নেক্সট আমরা লিখব রাজাদের দুর্বল শাসন। এই পয়েন্টে লিখব ফরাসি রাজা চতুর্দশ লুই ছিলেন চরম স্বৈরাচারী, তিনি বলতেন আমি রাষ্ট্র। এর পরবর্তী রাজা পঞ্চদশ লুই শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে তার উপপত্নী দ্বারা প্রভাবিত হয়েছিল। তার প্রশাসনিক কাঠামো দুর্নীতিমুক্ত ছিল না। এরপরে অযোগ্য রাজা ষোড়শ লুইয়ের আমলে ফরাসি রাজতন্ত্র জটিল পরিস্থিতির সম্মুখীন হয়, ফলে ফ্রান্সের রাজাদের দুর্বল শাসন ব্যবস্থা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে প্রস্তুত করেছিল বলা যায়। অর্থাৎ এর ফলে ফ্রান্সের রাজাদের দুর্বল শাসন ব্যবস্থা ফরাসি বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছিল বলে বলা যেতে পারে। ওকে, নেক্সট বলেছে হচ্ছে অভিজাতদের ক্ষমতা বৃদ্ধি। পয়েন্ট করে লিখব দুর্বল শাসকদের প্রশাসনিক অদক্ষতার কারণে প্রাক বিপ্লব পর্যায়ে ফ্রান্সের অভিজাত সম্প্রদায়ের ক্ষমতা বৃদ্ধি পায়। প্রশাসনে অভিজাত সম্প্রদায়ের আধিপত্য শাসন ব্যবস্থার চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। ইউটেন্ডেন্ট নামক এক শ্রেণীর কর্মচারীরা দুর্নীতির মাধ্যমে ক্ষমতাশীল হয়ে ওঠে। পাশাপাশি রাজপুরুষরা লেতর দ্য ক্যাশে নামক গ্রেফতারি পরোয়ানার দ্বারা যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করে বিনা বিচারে কারারুদ্ধ করে রাখার অধিকার পায়। ওকে, নেক্সট ত্রুটিপূর্ণ আইন। পয়েন্ট করে লিখব অষ্টাদশ শতকে ফরাসি আইন ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ, জটিল ও দুর্বোধ্য। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের আইন ও দণ্ডবিধি প্রচলিত ছিল। আইনগুলি ছিল অত্যন্ত নির্মম, সাধারণ অপরাধের জন্যও অনেক সময় মৃত্যুদণ্ডও দেওয়া হতো। নেক্সট লিখব দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা। পয়েন্ট করে লিখব হচ্ছে ফরাসি রাজতন্ত্রে বিচারের নামে প্রহসন ছিল সাধারণ ঘটনা। বিচারকদের পদ ছিল বংশানুক্রমিক, বংশ পরম্পরায় আর কি। বিচারককে বেতন দেওয়া হতো না, তিনি জরিমানার অর্থ ভোগ করতেন। আবার রাজা ইচ্ছে মতো বিচারের রায় পরিবর্তন করতে পারতেন। এই চূড়ান্ত অব্যবস্থা মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করেছিল। নেক্সট পয়েন্ট, রাজাদের ভ্রান্তি বিদেশ নীতি। পয়েন্টে লিখব ফ্রান্সের রাজা পঞ্চদশ লুই অস্ট্রেলিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ ও সপ্তবর্ষের যুদ্ধে পরাজিত হয়। এর ফলে ভারত ও আমেরিকায় ফরাসি উপনিবেশ তার হাতছাড়া হয়। রাজা ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগ দিলে ফ্রান্সের অর্থনীতি শোচনীয় হয়ে পড়ে। অপরদিকে বিদেশি নীতির ব্যর্থতায় ফরাসি রাজতন্ত্রের মর্যাদা ভূলুণ্ঠিত হয়, ফলে জনগণ বিদ্রোহ ঘোষণা করে। নেক্সট পয়েন্টে লিখব ষোড়শ লুইয়ের ভূমিকা। এখানে লিখব দেশের অর্থনৈতিক সংকট যখন তীব্র, তখন রাজা ষোড়শ লুইয়ের উচিত ছিল যাজক ও অভিজাতদের বিশেষ অধিকার খর্ব করা এবং তাদের উপরে করের বোঝা চাপিয়ে পরিস্থিতি সামাল দেওয়া, কিন্তু তিনি এ কাজে জোরালো পদক্ষেপ না নেওয়ায় জনগণ অত্যন্ত ক্ষুব্ধ হয়। নেক্সট,
এই ফরাসি বিপ্লবের জন্য রাজতন্ত্রের দায়িত্বকে কোনো মতেই অস্বীকার করা যায় না। এই ফরাসি বিপ্লবের জন্য রাজতন্ত্রের দায়িত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। তাই ঐতিহাসিক ফিশার বিপ্লবের জন্য ফরাসি রাজতন্ত্রকেই দায়ী করেছিল। উপসংহার হিসাবে লিখব আমরা, উপরিউক্ত কারণগুলি ফরাসি জনগণকে বিপ্লবে উদ্বুদ্ধ করেছিল, তবে নেপোলিয়নের ভাষায় অহমিকাই বিপ্লবের মূল কারণ ছিল, স্বাধীনতা ছিল অজুহাত মাত্র। হলো এখানে আমরা অজুহাত মাত্র, এখানেই শেষ কিন্তু আনসারটা। ওকে, নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। ওকে, উত্তর আমরা লিখব, ফরাসি বিপ্লবে সংগঠিত হয়েছিল 1789 খ্রিস্টাব্দে স্বৈরাচারী বুর্বো রাজতন্ত্রের বিরুদ্ধে। এই বিপ্লব ফ্রান্সের পাশাপাশি সমগ্র ইউরোপে গভীর প্রভাব ফেলেছিল। নেক্সট লিখবো হচ্ছে ফরাসি বিপ্লবের প্রভাব, পয়েন্ট করে লিখবো পুরাতন শাসন, এই পয়েন্টেই লিখবো পুরাতন শাসন ব্যবস্থা মানে পুরাতন ব্যবস্থার অবসান, অর্থাৎ ফরাসি বিপ্লবের প্রভাব লিখবো, তার নিচে লিখবো পুরাতন ব্যবস্থার অবসান। লিখে আমরা লিখবো ফরাসি বিপ্লবে ফ্রান্সের সমাজ, রাজনীতি, অর্থনীতি প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। 1789 খ্রিস্টাব্দে 4 অগস্টের পর তৃতীয় সম্প্রদায়ে বিভক্ত ফ্রান্সের সমাজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। চার্চের নিজস্ব আদালত, অর্থনৈতিক স্বাধীনতা ও বিপুল সম্পত্তির পাশাপাশি অভিজাত সম্প্রদায়ের জন্মসূত্রে প্রাপ্ত সমস্ত সুযোগ সুবিধা বিলোপ পায়। প্রতিষ্ঠিত হয় সাম্যের অধিকার। নেক্সট লিখবো পুরাতন তন্ত্রের অবসান, পয়েন্ট করে লিখবো ফ্রান্সের বিপ্লবের ফলে ফ্রান্সের স্বৈরাচারী ও দেবানুগৃহীত রাজতন্ত্রের অবসান ঘটে এবং ইংল্যান্ডের অনুকরণে এটা দৈবানুগৃহীত। ওকে, স্বৈরাচারী ও দৈবানুগৃহীত। তো যাই হোক, ইংল্যান্ডের অনুকরণে প্রতিষ্ঠিত হয় সাংবিধানিক রাজতন্ত্র। নেক্সট লিখবো জাতীয় ঐক্য, পয়েন্ট করে লিখবো ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অংশে যে বিচ্ছিন্নতাবাদী প্রবণতা ছিল, বিপ্লবের ফলে তার অবসান ঘটে। আইনের দৃষ্টিতে সবাই সমান এবং দেশের সর্বত্র একই শাসন প্রতিষ্ঠিত হওয়ার ফলে জাতীয় ঐক্যের পথ প্রশস্ত হয়। নেক্সট পয়েন্ট দেবো শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে পরিবর্তন। ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়। জাতীয় শিক্ষার অঙ্গ হিসেবে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়। এর ফলে সাহিত্য ও সাংবাদিকতাকেও লক্ষিত হয় নতুন ধারা। আচ্ছা, সঙ্গীতের ক্ষেত্রে উৎসবের গানের সূচনা হয়েছিল, তবে পুরাতন তন্ত্রের ধারা তখনও সম্পূর্ণ বিলুপ্ত হয়নি। নেক্সট হচ্ছে ইউরোপের প্রভাব, লিখব ফ্রান্সের মতো ইউরোপের অন্যান্য দেশেও ফরাসি বিপ্লবের গভীর প্রভাব পড়েছিল। নেপোলিয়ন ইউরোপের বিভিন্ন অঞ্চলে জয় করার ফলে ওইসব অঞ্চলে ফরাসি বিপ্লবের মহান আদর্শগুলো যেমন সাম্য, মৈত্রী, স্বাধীনতা ছড়িয়ে পড়ে। এর ফলে ইউরোপবাসী এক নতুন জীবন দর্শনের সন্ধান পায়। সমগ্র বিশ্বে প্রভাব, এই পয়েন্টে লিখব ফরাসি বিপ্লবে বিশ্ববাসীকে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার মহান আদর্শে দীক্ষিত করে। সর্বোপরি ফরাসি বিপ্লব ফরাসি জনগণের সাফল্য বিশ্বের অন্যান্য দেশের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণা হয়ে উঠেছিল। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আলোচনা, এগুলো আমি ডিসকাস করে দিলাম। ওকে, এটা যা যা আমি আলোচনা করলাম, আমি তোমাদের যাদের পিডিএফটা দরকার তাদেরকে বলছি প্রত্যেকে টেলিগ্রামে চলে যাবে। টেলিগ্রামে নয় আমি পিডিএফ, নয় এর আমি যেটা লেখাটা লিখেছি সেই লেখাটা আমি ওখানে শেয়ার করে দেবো, সেটা তোমরা পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। ওকে, এইটারও পেয়ে যাবে এবং আগের ভিডিওটা যেটা আমি দিয়েছিলাম তারও পেয়ে যাবে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে বেশির থেকে বেশি লাইক শেয়ার করো যাতে নিজেদের ক্লাসের ভিডিও বেশি পাও। খুব ভালো থাকো।